নমস্কার বন্ধুরা, বলো দেখি বৃষ্টি কেন আকাশ থেকে পৃথিবীর দিকেই নেমে আসে? গাছের ছড়া পাতা কেন মাটিতে এসেই পড়ে? বস্তুর ওজন বা ভার কি? চাঁদে হাই জাম্প দিলে তুমি অলিম্পিক রেকর্ড পর্যন্ত ভেঙে দিতে পারবে কেন? কলকাতার চেয়ে দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন কম হবে না বেশি হবে? খুবই রহস্যময় এবং ইন্টারেস্টিং কোশ্চেন্স, তাই না? তো চলো জেনে নেওয়া যাক আজকে এই সকল প্রশ্নের উত্তর। তার আগে যারা ভিডিওটিকে এখনও লাইক করনি, শেয়ার করনি, তারা অবশ্যই লাইক শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও। আর নিচের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের সায়েন্স স্টোরিজ এপিসোড 2, মহাকর্ষ ও অভিকর্ষ এবং মহাকর্ষের প্রভাবে গতি সম্বন্ধীয় কিছু অজানা তথ্য। তাহলে চলো জেনে নেওয়া যাক মহাকর্ষ ও অভিকর্ষ কী। মহাকর্ষ হলো এক প্রকার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কি? পরস্পরের সংস্পর্শে না থাকা অবস্থায় দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল থাকে সেটাকেই আমরা বলে থাকি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণাই তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কি? ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ বল। স্পষ্টতই অভিকর্ষ বল আর কিছুই নয়, মহাকর্ষ বলের একটি বিশেষ রূপ মাত্র। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, যেমন গ্রহ, তারা, উপগ্রহ ইত্যাদি পরস্পরকে যে আকর্ষণ করে তারই নাম হলো মহাকর্ষ। অর্থাৎ মহাকর্ষের কারণেই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু এরা নিজেদের পরস্পরের দিকে আকর্ষণ করে। যে কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকেই সবসময় যে কারণে আকৃষ্ট হয় তার কারণ আসলে কি? অভিকর্ষ, যেটা তোমরা কিন্তু এখনই দেখতে পেলে একটা বল কিভাবে নিচের দিকে আকর্ষিত হয়ে পড়ে গেল। আর এ কারণেই কিন্তু ঝরা পাতা সবসময় ভূপৃষ্ঠের দিকে এসে পড়ে, উপরের দিকে উড়ে যায় না, কারণ অভিকর্ষের প্রভাবেই সে পৃথিবী পৃষ্ঠের দিকে সবসময় আকৃষ্ট হয়। এবার প্রশ্ন হলো, এই মহাকর্ষ ও অভিকর্ষ এর আবিষ্কার করলো কে? তাহলে চলো জেনে নেওয়া যাক এই আবিষ্কর্তা কে মহাকর্ষ এবং অভিকর্ষের। বন্ধুরা, পদার্থবিদ্যায় যে কোনো ভরসম্পন্ন বস্তুর মুভমেন্টের যে মেকানিজম, তার পেছনের আসল লজিকই হলো কিন্তু গ্র্যাভিটেশন। অ্যানশিয়েন্ট গ্রিক ফিলোসফিতে প্রচুর এরকম গ্র্যাভিটেশন রিলেটেড থিওরি কিন্তু পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে এই থিওরি নিয়েই কাজ করেছিল বিভিন্ন অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান, মিডিয়েভেল ইসলামিক ফিজিসিস্ট অ্যান্ড ইউরোপিয়ান সায়েন্টিস্টরা। সায়েন্টিফিক রিভলিউশন এবং ফর্মুলেশন অফ নিউটনস ল অফ গ্র্যাভিটির পূর্বে পরবর্তীতে 20th সেঞ্চুরিতে বিশ্ববিখ্যাত আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির আবিষ্কার হয়। In 1679 রবার্ট হুক স্যার আইজ্যাক নিউটনকে পাঠিয়েছিলেন একটি হাইপোথিসিস, যেটা কিনা অরবিটাল মোশন হুইচ পার্টলি ডিপেন্ডস অন অ্যান ইনভার্স স্কোয়ার ফোর্স এটার উপর বেস করেছিল। পরবর্তীতে 1684 খ্রিস্টাব্দে হুক এবং নিউটন দুজনেই এডমান্ড হ্যালিকে জানায় যে তারা কিন্তু প্রুভ করে দিয়েছে স্কোয়ার ল অফ প্ল্যানেটারি মোশন। পরবর্তীতে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার এই প্রমাণটিকে কম্পোজ করে ডি মোটু কর্পোরাম ইনজিরাম, অর্থাৎ অন দ্য মোশন অফ বডিজ ইন অ্যান অরবিট এই নামে, যেটাই কিনা তিনি ম্যাথমেটিক্যালি ডিরাইভ করেছিলেন কেপলারের ল অফ প্ল্যানেটারি মোশনকে। In 1687, with Halley's support, Newton published mathematical principle of natural philosophy which hypothesizes the inverse square law of universal gravitation. আর এভাবেই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের হাত ধরেই মহাকর্ষ বা অভিকর্ষের আবিষ্কার হয়। তাহলে চলো জেনে নেওয়া যাক যে আমাদের মহাকর্ষ সূত্র আসলে কি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এবার যদি আমরা এই মহাকর্ষ সূত্র অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা জানতে চাই, তাহলে আমাদের জেনে নিতে হবে যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা এফ দিয়ে ডিনোট করব এবং বস্তু দুটির ভরকে m1 ও m2 যথাক্রমে ডিনোট করব। তাহলে চলো দেখে নেওয়া যাক নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি দেখতে কিরকম হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি বস্তু নিলাম, যে প্রথম বস্তুটার এটার কেন্দ্রে তার সমস্ত ভর সঞ্চিত আছে, যেটা m1,
এবং আরও একটি বস্তু এখানে আমি ড্র করলাম, যার কেন্দ্রে তার সমস্ত ভর সঞ্চিত আছে এবং সেটা M2, এবং তাদের মধ্যবর্তী এই সংযোজক সরল রেখা বরাবর তাদের মধ্যে একটা আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করছে, এবং ধরে নিই এই দূরত্ব R অথবা D, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে আমার এই F। এখন আমরা নিউটনের তাহলে মহাকর্ষ সূত্র অনুযায়ী বলতে পারি এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সমানুপাতিক বস্তু দুটির ভরের গুণফলের সাথে, অর্থাৎ F সমানুপাতিক m1 × m2 আর F সমানুপাতিক 1/d², কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি এখন এই দুটো ইকুয়েশনকে আমরা মার্জ করে দিই তাহলে কি দেখতে পাবো? F সমানুপাতিক m1 m2 d²। এবার এখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিই তাহলে একটা ধ্রুবক আসবে, যেটা হচ্ছে ক্যাপিটাল G ইন্টু m1 m2 d²। এই জিটা আসলে কি? জি আসলে এখানে হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার একটি নির্দিষ্ট মান আছে এবং পরবর্তীতে আমরা সেটার মানটা একটু পরে দেখে নেব। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি F = G × m1 m2 d², এটাই হলো আসলে নিউটনের সূত্রের গাণিতিক রূপ। তাহলে বন্ধুরা, আমরা এখন জেনে নিলাম নিউটনের মহাকর্ষ সূত্র কি এবং তার গাণিতিক রূপটা কি। তাহলে বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আসলে কি। যদি আমরা দেখি নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ সূত্র আমরা দেখতে পেয়েছিলাম F = G × m1 m2 d²। এবার এখানে যদি m1 = m2 = 1 এবং d যদি 1 আমরা ব্যবহার করি তাহলে দেখতে পাবো F = G। তাহলে পরে আমরা বলতে পারি একক দূরত্বে অবস্থিত একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণার মধ্যে ক্রিয়ারত মহাকর্ষীয় আকর্ষণ বলকেই কিন্তু আমরা বলবো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা G, কারণ এখানে আমরা m1 m2 এবং d-টাকে 1 ধরে নিয়েছি এবং ইকুয়েশনে পুট করার পরে আমরা দেখতে পাচ্ছি তার ভ্যালুটা হয়ে যাচ্ছে F = G। তার মানে মহাকর্ষীয় বল = G এর সাথে সমান হচ্ছে, এবং প্রমাণ করে দেখা গেছে এসআইতে G এর এই মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। বন্ধুরা, তাহলে চলো আমরা জেনে নিই আজকে বস্তুর ভার বা ওজন আসলে কি। বস্তুর ভার বা ওজন হলো কোনো বস্তুর ভর অর্থাৎ মাস এবং অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ G, এই দুটোর গুণফল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জেনেছিলাম P = mF, অর্থাৎ বস্তুর ভর এবং ত্বরণের গুণফলই হলো প্রযুক্ত বল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুর ওজন W = বস্তুর ভর m × অভিকর্ষজ ত্বরণ G, অর্থাৎ W বস্তুর ওজন কিছুই নয়, এক ধরনের বল, অর্থাৎ সেই বল যেই বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং এটাই আসলে হলো বস্তুর ওজন। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতেই পারছো কলকাতার চেয়ে দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন কম হবে। ভূপৃষ্ঠ থেকে যত দূরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। দার্জিলিং কলকাতার তুলনায় অনেক বেশি উচ্চতায় থাকায় ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কলকাতার চেয়ে কম। যেহেতু কোনো স্থানে বস্তুর ওজন = বস্তুর ভর ইন্টু ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, তাই দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন কলকাতায় ওই বস্তুর ওজনের তুলনায় কম হবে। তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের ভিডিওর শেষ প্রশ্নের উত্তর। চাঁদে হাই জাম্প দিলে তুমি অলিম্পিক রেকর্ড পর্যন্ত ভেঙে দিতে পারবে, কেন? চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 অংশ হওয়ায় চাঁদে অভিকর্ষজ বলের মানও পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 অংশ। ফলে কোনো ব্যক্তি পৃথিবীতে যা ওজন অনুভব করে চাঁদে তার তুলনায় 1/6 অংশ ওজন কম অনুভব করে, অর্থাৎ নিজেকে অনেক হালকা অনুভব করে। তাই পৃথিবীতে কোনো ব্যক্তি যতটা উচ্চতা পর্যন্ত লাফাতে পারে চাঁদে প্রায় সেই উচ্চতার 6 গুণ উঁচুতে লাফাতে পারে। সেই কারণেই চাঁদে হাই জাম্প দিলে অলিম্পিক রেকর্ড ভাঙা সম্ভব। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর যদি চ্যানেলের আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।